নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ক্ষমতার পট বদলেছে 1 বছর প্রায়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, বরং কিছু ক্ষেত্রে হয়েছে অবনতি। ফের নতুন করে আলোচনায় মব জাস্টিস শব্দ যুগল, কিন্তু অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরাবরের মতোই নমনীয়। তাই জনসাধারণের মনে প্রশ্ন, সরকারের কঠোর হতে বাধা কোথায়? গেল বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যা করে একদল দুর্বৃত্ত। আর শুক্রবার চাঁদপুরে খুতবায় ক্ষুব্ধ হয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করে বিল্লাল হোসেন নামে একজন। গেল মাসে মুরাদনগরের ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ওঠে সমালোচনার ঝড়। মে মাসে বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্য হত্যা আলোড়ন তুলেছিল। টাঙ্গাইলে বারবার শোনা গেছে বাস ডাকাতির কথা। এইসব ঘটনায় দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরাজ করছে অশান্তি। প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা নিয়েও। সারা দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া খুনের মামলার তথ্যের ভিত্তিতে অপরাধ পরিসংখ্যান তৈরি করে পুলিশ সদর দপ্তর। তাদের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে 1930 জন খুন হয়েছেন। এর মধ্যে জুনে চলতি বছরের সর্বোচ্চ খুনের ঘটনা ঘটে 343টি। সাধারণ মানুষ বলছেন, ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নমনীয় ছিলেন। তাদের প্রত্যাশা, পরিস্থিতি উন্নয়নে ব্যবস্থা নেবেন সরকার। সাবেক সরকার প্রধান শেখ হাসিনা ভেঙে গেছে, তারপরে ঢাকা শহরে আমার মনে হয় না এমন কোনো থানা ছিল যে থানাটা আক্রমণের শিকার না হয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওইখানে তারা সম্পূর্ণ ভেঙে গেছে। আমাদের পুলিশ প্রশাসন বর্তমানে সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ আছে, যেটা আমরা লক্ষ্য করতেছি। তো এই জায়গাটা আশা করছি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর একটু গভীরভাবে দৃষ্টিপাত করবেন। অপরাধ নিয়ন্ত্রণ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হচ্ছে না, এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে অনেকটাই শক্ত পদক্ষেপ নিতে পারছে না সরকার। বর্তমান সময়ে পুলিশ যে একটা ক্রাইসিস সিচুয়েশন তারা ফেস করতেছে, যখন কোনো একটা কাজ করতেছে, কাউকে অ্যারেস্ট করতেছে, তার কিছু কোহর্ট, তার কিছু গ্রুপ এসে থানা অবরোধ করতেছে বা পুলিশদেরকে আপনার থ্রেট করতেছে, তাহলে পুলিশ তো জায়গায় মনোবল তাদের ভেঙে যাচ্ছে। এই সরকার জুলাই গণ আন্দোলনের ভিত্তির উপর দাঁড়িয়ে আর আন্দোলনের পুলিশের সহিংসতার মাত্রা ছাড়িয়েছিল। তাই সরকারের নীতি নির্ধারকরা বারবার বলছে নমনীয় পুলিশের কথা। এই নমনীয়তায় কাল হয়ে দাঁড়িয়েছে মনে করছেন অনেকে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। পূর্বাচল নতুন শহর এলাকায় এখন অপরাধীদের অভয়াশ্রম। দিনে দুপুরে মাদক সেবীদের দৌরাত্ম্য, পথে পথে ছিনতাই, নির্জন প্লট থেকে ফটক নির্মাণ সামগ্রী চুরি নিত্যদিনের ঘটনা। এতে বিপাকে স্থানীয় প্লট মালিক ও পূর্বাচল আদিবাসী সহ দর্শনার্থীরা। মাহবুব আলম প্রিয় রিপোর্ট, জানাচ্ছেন সানি আহমেদ। এভাবেই রাজধানীর 300 ফিটের গতিময় রাস্তায় সিনেমেটিক স্টাইলে ছুটছে ব্যাটারি চালিত অটো। তার পেছনে পুলিশ সহ অন্যান্য গাড়ি চালকের ধাওয়া। কয়েকজনকে করেছেন আহত। বহু চেষ্টার পর ধরা, অতপর জানা গেল এটি মূলত রূপগঞ্জের পূর্বাচল নতুন শহরের ছিনতাই দলের কাজ। ভাইরাল হওয়াতে দেশবাসী এই ছিনতাইয়ের কথা নতুন করে জানলেও গত 30 বছর ধরে নারায়ণগঞ্জের এই এলাকায় এটি নিত্যদিনের ঘটনা। এখনও রাস্তাঘাট নির্মাণ, লেক ড্রেনেজের কাজ চলমান, আবাসন ভবন গড়ে ওঠেনি খুব একটা। আইন শৃঙ্খলার চরম অবনতি, ছিনতাই ডাকাতি হওয়ার ভয়ে কাজ করাচ্ছেন না অনেক প্লট মালিক। প্লটের গ্রিল খুলে লয়ে জায়গা, গেট খুলে লয়ে জায়গা, ভিতরে যত মালামাল আছে তা খুলে লয়ে জায়গা। আমরা বারবার অভিযোগ করতেছি থানায়, প্রশাসনের কাছে যে পূর্বাচলে সিকিউরিটি দেওয়া হোক, পূর্বাচলে সিকিউরিটি দেওয়া হোক। আমাদের সেই মতন সিকিউরিটি দিতে পারতেছে না। আমরা কিভাবে বাড়ি ঘর করবো? যা রড ছিল মানে সব লয়ে গেছে গা, তাও একদিন না 3 দিন নিচে হেনতে।
আবার এটা লক্ষ্য করে হয়ে জায়গা দিতে পারে। 300 ফিটের মূল সড়কে নিয়মিত সেনা পুলিশ টহল থাকলেও ভেতরের পথঘাট ও প্লটগুলো নির্জন। এই সুযোগে অপরাধী চক্র দর্শনার্থীদের গাড়ি নির্জন প্লটের মালামাল চুরি ও ছিনতাই করে আসছে। এমনকি অন্য এলাকায় হত্যা সেরে মৃতদেহ ফেলা হচ্ছে এ অঞ্চলে। গভীর রাত্রে বা সন্ধ্যা রাত্রে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে, এমনকি রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, গাছ ফালায় রাখে। দুপুরবেলাও আমরা গাড়ি নিয়ে পূর্বাঞ্চলের রাস্তা দিয়ে বেরোতে খুব অসুবিধা বোধ করি। প্রতি পদে অনিয়ম, ভয় আর আতঙ্ক। তবে আইন শৃঙ্খলা রক্ষায় সব চেষ্টা করছেন বলে জানান সংশ্লিষ্টরা। এই পূর্বাঞ্চলকে নিরাপদ করার জন্য আরো কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী ডেপ্লয়েডের মাধ্যমে এই পূর্বাঞ্চলকে নিরাপদ করা যায় এই ব্যাপারে আমাদের পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের আইনের আওতায় আনলে বাড়বে মানুষের আস্থা। এতে বসতবাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়ে এলাকা হবে অনেকটাই নিরাপদ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সানিয়া আহমেদ, নাগরিক। দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আর সরকারের কি কি অর্জনের সময় এসেছে তা জনগণকে জানানোর প্রয়োজন বলে জানান বিশিষ্টজনরা। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়েসের আয়োজনে সেমিনার। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন অর্থনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সংস্কারের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, সংস্কারের ধারাবাহিকতা না থাকলে সংস্কার করে কোনো লাভ হবে না। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, সরকার চলে যাবার সময় হয়ে গেছে, কাজেই জনগণকে তাদের কাজ সম্পর্কে অবহিত করা দরকার। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকম ভাবে এটাকে যেটা করে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেটা ওনাদের এখন বলার সময় এসেছে, কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয় নিয়ে সরকার প্রধানের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে দাবি করে রাজনৈতিক দলগুলোর নেতারা তা বাস্তবায়নের তাগিদ দেন। যে তারিখটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছিলেন, পরিষ্কার সামনে বসে, কোনো লুকাচুরি নাই, কোনো মিথ্যাচার নাই, পরিষ্কার দিয়েছিলেন। তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে। সেই 5 তারিখের ভেতরে যদি পরিষ্কার নির্বাচনের ডেট প্রধান উপদেষ্টা না দেয়, যেটা অলরেডি উনি প্রমিস করেছেন, আমাদেরকে প্রমিস করার আগে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তার কাছে প্রমিস করেছেন, এটা অগস্টের 5 তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন, তাহলে আসলেই কিন্তু আমাদের আর আলোচনার জন্য কোনো জায়গা বাকি থাকে না। বিএনপি নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে বলেন, বাংলাদেশের পরিস্থিতি এ পদ্ধতির অনুকূলে না, কাজেই এ নিয়ে বিস্তর আলোচনা করতে হবে। আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। এবং সেই কারণে মানুষ একজন নৈর্ব্যক্তিক দলকে, রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করি। অন্তর্বর্তী সরকারের এখতিয়ার অনুযায়ী যতটুকু কাজ করার প্রয়োজন ততটুকুর মধ্যেই থাকা বাঞ্ছনীয় বলেও জানান বক্তারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। রাজধানীতে মাসে গড়ে 20টিরও বেশি হত্যাকাণ্ড, প্রায় 5টি ডাকাতি আর শতাধিক চুরির ঘটনা ঘটেছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, গুলশানে চাঁদা নিতে ধরা পড়া রাজ্জাকের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। ঢাকার 50টি থানা মিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রেকর্ড হয়েছে 121টি খুন, 33টি ডাকাতি, 248টি ছিনতাই আর 1000-এর বেশি চুরির মামলা। গড়ে প্রতি মাসে 20টিরও বেশি হত্যাকাণ্ড ও 178টি চুরির ঘটনাও ঘটছে। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপি। জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের 50টা থানায়
33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1068টি চুরির মামলা রেকর্ড করা হয়। এই হিসাবে যদি আমরা চিন্তা করি, গড়ে ঢাকা মহানগরীতে 20টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে, এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে 5টির মতো ঘটনা সংঘটিত হয়। মোহাম্মদপুরের কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের 2 সদস্য সহ গুলশানে চাঁদাবাজির ঘটনায় রিমান্ডে রয়েছে কয়েকজন। গুলশানের ঘটনায় চক্রের প্রধান রিয়াদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে 2,25,00,000 টাকা। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা সমালোচনার মধ্যেও ডিএমপি বলছে সামগ্রিক অবস্থা স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত কাজ করছেন তারা। আর সামনে জাতীয় নির্বাচন ঘিরে চলছে বিশেষ নিরাপত্তার প্রস্তুতিও। আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি এবং আমাদের সদস্যরা যথেষ্ট দৃঢ় মনোবল নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। বন্ড কেলেঙ্কারিতে পুঁজিবাজার থেকে হাজার কোটি টাকা অর্থ লুটের দায় বেক্সিমকো গ্রুপের। তাই এই কর্ণধার সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান সহ কমিশনের সাবেক চেয়ারম্যান ও কমিশনারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা। দুর্নীতির বিরুদ্ধে বিএসসিসির এমন জিরো টলারেন্স আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিশন। সানি আহমেদের প্রতিবেদন। পুঁজিবাজারে আইপিও জালিয়াতির মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করার কথা নতুন নয়, কিন্তু বন্ড ইস্যুর মাধ্যমে প্রতারিত করে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তার সঙ্গে জড়িত ছিলেন তারই ছেলে আহমেদ শায়ান, বিএসসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম, কমিশনার শেখ শামসুদ্দিন সহ আরো অনেকে। আইপিওসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান জনাব সালমান ফজলুর রহমান, ওনাকে 100 কোটি টাকা অর্থদণ্ডও করেছে এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে। এছাড়া আইপিওসি ব্যাংকের তৎকালীন ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান, তাকেও 50 কোটি টাকা অর্থদণ্ড এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। আর একটা হলো তৎকালীন কমিশনের চেয়ারম্যান এবং আমাদের আরেক তৎকালীন কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, এদেরকেও অবাঞ্ছিত করার সিদ্ধান্ত গ্রহণ। গেল 17 বছর পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতিতে যেখানে সবাই ছিল নিশ্চুপ, সেখানে বর্তমান কমিশন নিচ্ছে জিরো টলারেন্সের ব্যবস্থা। আগামীতে একই ধারায় থাকবে নিয়ন্ত্রণ সংস্থা, জানালেন সংস্থাটির মুখপাত্র। কমিশন একটা লেভেল প্লেইং মার্কেট করার চেষ্টা করে যাচ্ছে, সেটার সুফল কিন্তু বিনিয়োগকারীরা এখন পাচ্ছে। দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এই কাজটা কমিশন করতে যাচ্ছে। দুষ্টের দমন যেমন করা হবে, তেমনি শিষ্টের পালনও করছে কমিশন। দুর্নীতি করে সামনে আর কেউ যে পার পেয়ে যাবে না, সেটি এখন স্পষ্ট। তবে কোনো অযাচিত হস্তক্ষেপ না করলে পুঁজিবাজার এগিয়ে যাবে অনেক দূর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। সিলেটের বিশ্বনাথের স্কুল ছাত্র সোমেল মিয়া হত্যা মামলায় 8 জনকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কামাল হোসেন জানান, মামলার 34 আসামির মধ্যে 8 জনের ফাঁসি এবং 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 2021 সালের 1 মে জমি নিয়ে বিরোধের জেরে শাহজালাল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র সোমেল মিয়াকে গুলি করে হত্যা করা হয়। রায়ের পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও দোষীদের দ্রুত শাস্তির কার্যকরের দাবি জানিয়েছে সোমেলের পরিবার। আমরা ওনার কৃতজ্ঞতা জানাই যে উনি সুন্দর একটি রায় দিয়েছেন এবং আমরা রায় সুখে সন্তুষ্টজনক আছি। আজকের এই মামলায় মাননীয় আদালত 8 জনকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা প্রদান করেছেন এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরো অন্যান্য আসামিদেরকে 2 বছর 3 বছর করে সাজা দিয়েছেন। মোট 32 জন আসামিকে সাজা দিয়েছেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার রায়ের জন্য এদিন ধার্য করেছিল আপিল বেঞ্চ। গত 8 জুলাই মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়। 2014-তে আমরা আপিল ফাইল করেছিলাম, তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের 1 নম্বর কোর্টে। The bench was presided and it was headed by Honorable Chief Justice. তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হয়েছে। না, আনইউজুয়াল না, এটা আনইউজুয়াল কেন বলবো, এটা তো লিগ্যাল প্রসেস, এটা তো আমরা প্রেসিডেন্টের মার্সি নেই। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নামলেও নিম্নাঞ্চলের গ্রামগুলোতে চলছে বন্যার তাণ্ডব। হঠাৎ পানি বেড়ে রাস্তাঘাট, ফসলের মাঠ ও মাছের ঘের ডুবে গেছে। পানিবন্দী হাজারো মানুষের একমাত্র ভরসা এখন নৌকা ও ভেলা। মোহসিন ইসলাম শাওনের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি রাতারাতি বিপদসীমা ছাড়িয়ে পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত করেছে। বুধবার সকাল 9টায় হাতিবান্ধার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 8 সেন্টিমিটার নিচে নামলেও তীরবর্তী গ্রামগুলোতে দুর্ভোগ বেড়েছে। আমরা এখন কি খাবো না খাবো, এখন খুব চিন্তায় আছি। রাস্তায় ঘাটায় ঘরে ঘরে এখন পানি, এখন হরিস্তরিপ কারণ পানি। গরু, ছাগল, হাঁস, মুরগি সব মনে করো ভাসি গেছে, বাড়িঘর তো ভাঙি গেছে, টাটি বেড়া সব ভাঙি গেছে। এই সিরিয়া মুড়ি দোকান থেকে কিনে আনি খাইতেছে, মানে সরকারি লোক কোনো যোগাযোগ করে নাই। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, ফসলের মাঠ ও মাছের ঘের তলিয়ে গেছে। পানির তোড়ে অনেক পরিবারের রান্না বন্ধ, কেউ কেউ না খেয়ে দিন কাটাচ্ছেন। রান্না করে খাইতে পারছি না, বেড়াইতে পারছি না, সব ডুবে গেছে, বাড়ি ঘর দৌড়। কি করি বাইরে বেড়াবো, কি করি খাবো, কি করি নেবো, কোথায় পাবো কোথায় না পাবো। আচ্ছা ঘুমের পাই না, পানির জন্যই খাবার পাই না, যে জ্বর কাশ কিস্তি নেয়, তার উপর সরকার কই কি অ্যাকশন নেয়, কোনো কেয়ারে নাই। নিম্বছর মানে আইছে না এই পর্যন্ত, বলে লোকগুলো কি হল কি না হল দেখি। পানি উন্নয়ন বোর্ড জানায় পানি কমতে শুরু করলেও ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে। যে কোনো সমস্যা যদি তাদের শুকনা খাবার লাগে, তারা যদি আমাদেরকে অবহিত করে, বা এখানে ওয়ার্ডের মেম্বারও আছে, ওনাকেও বলা হয়েছে যে কোনো সমস্যা হলে যেন জনগণের পাশে থাকে এবং আমাদের জানালে আমরা তাৎক্ষণিকভাবে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব। তিস্তার পানি কমলেও লালমনিরহাটের হাজারো পরিবারের দুর্দশা এখনো কাটেনি। আশ্রয়কেন্দ্রে বা ঘরে বসে তারা অপেক্ষা করছেন ত্রাণ ও নিরাপদ আশ্রয়ের। সুলতানা মরিয়ম, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।